শুরু করেছিলাম, সবসময় লাইভে করতাম, কারণ লাইভে আসলে জনগণের সঙ্গে এক ধরনের ইন্টারাকশন হয়, এক ধরনের কথোপকথন অনেক ইজি, তাদের মতামত জানা যায়। এবং আমি তো বিভিন্ন সময় সরাসরি দর্শকদের কেউ অংশ নিতেন দর্শকরা আমার সাথে। তো যাই হোক, আমরা আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে একটি ভয়াবহ অবস্থা যাচ্ছে। কথিত লকডাউনের নামে মানুষের জীবন এখন দুর্বিষহ। মানুষ খেতে পারছে না, শ্রমজীবী মানুষের হচ্ছে ভয়াবহ অবস্থা। পুলিশ তাদের প্রতি আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কেউ কেউ বলছেন যে একটি ক্র্যাকডাউন চলছে, হেফাজত দমনের জন্য ক্র্যাকডাউন। ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। এবং আপনি জানেন যে হেফাজতের নেতা কর্মীদেরকেও মানে বাজ বিচারহীন ভাবে গ্রেপ্তার চলছে, নানা রকমের বিষয় আছে। তো আমি এই লকডাউনের বিষয়টা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত, মানুষের দুঃখের কাহিনী, কষ্টের কাহিনী, অভুক্ত মানুষের কান্না। আপনি এটা দিয়ে আমি শুরু করতে চাই। না, লকডাউন তো আপনি এটা মনে রাখবেন, দিস মাদার অফ মাফিয়া, সে যখনই কোনো প্রোগ্রাম দিবে, এটা হলো জনগণের উপকারে না, তার ক্ষমতা রক্ষার উপকারে করবে সবসময়। এই আজকে যে আপনার ভাইরাসের অবস্থা, এটা কিন্তু 1 বছর আগেও ছিল। তার সফলতা হচ্ছে মিডিয়া কন্ট্রোল করেছে, আমরা জানতে পারিনি। আমি আপনাকে বলেছিলাম না যে গত এপ্রিল মাসের 8 তারিখে 18 লক্ষ লোক ফোন করেছিল। তার মানে শুরুতেই গত 1 বছর আগে 18 লক্ষ লোক এফেক্টেড হয়েছিল, নিশ্চয়ই ফোন করেছিল। অর্থাৎ যে সরকারের যে টেস্টিং সেন্টার, ওখানে ফোন করেছিল, ওটা ছিলই তো, হটলাইন ওই জন্য দিয়েছিল, ফোন করেছিল। তার মানে তখনই ভয়াবহ ছিল। কিন্তু তার সেই মাদার অফ মাফিয়ার যে ফাদার, তার জন্ম শতবার্ষিকী আর কোটি কোটি টাকা জনগণের খরচ করে আর টাকা পয়সা লুটপাট করে হাসপাতালে সবকিছু কি হয়েছে আপনি সব জানেন। এবং এই মৃত্যুর খবর কোত্থেকে দিবে? মিডিয়াকে তো অ্যালাউ করেনি। এখন মিডিয়াকে অ্যালাউ করছে, কেননা সে জানে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবেই। সো সে একবার তার ছাত্রলীগের লোকদেরকে বা যুবলীগের লোকদের হেফাজত সাজিয়ে রাস্তা দখল করে রাখে, যাতে বিরোধী শক্তি বা কোনো গণ অভ্যুত্থান না হয়। আর এই লকডাউন দিয়ে মানুষের এমনিতে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, নাই টাকা পয়সা ব্যাংকে, কিছুই নাই। তার মধ্যে লকডাউন দিলে আপনি খাবার দিবেন তো কোথায় এ রোজার মধ্যে? আর পুলিশ পিটাচ্ছে মানুষকে, তার মধ্যে কিছু নাটকও আছে। সো অল টুগেদার একটা ভয়াবহ অবস্থার উপর দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর আপনি জানেন যে একটা রিপোর্ট বেরিয়েছে কালকে, এই আমাদের যে সাবকন্টিনেন্টে যতগুলো দেশ আছে, সেই দেশের মধ্যে আমরা সবচেয়ে নিম্ন অবস্থানে গণমাধ্যমের স্বাধীনতায়। জি, আপনি দেখেছেন বোধহয়, ইভেন কি মিয়ানমারও আমাদের উপরে। তো বুঝে দেখুন where we are। আমরা তো আসলে ধরুন প্রকৃত চিত্র কোথাও পাচ্ছি না, অর্থাৎ কোন দিক থেকেই আমরা প্রকৃত যে অবস্থা সেটি জানতে পারছি না। সোশ্যাল মিডিয়াতে মানুষ আসলে পোস্ট করতে ভয় পায় অনেক কিছু, তারপরেও তো অনেক মানুষ অনেক সাহসী, অনেক ভূমিকায় আছে। তো এই যে এর পরিণতিটা কি হবে? মানুষ এই যে ধরুন, আমি যদি একটু বলি যে একটা সময় ধরেন আমাদের যখন ঘূর্ণিঝড় হয়, দুর্বিপাক হয়, বা আমরা ইভেন কি দেখছি যে যানজট নিরসনেও সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। তো এখন আমাকে একজন বলছিলেন যে শীতকালীন সময় আমরা যেমন শীত বস্ত্র সংগ্রহ করে দুস্থদের মাঝে পৌঁছে দিই, এখন এটা হচ্ছে একটা রাইট টাইম যে সেনাবাহিনীকে কাজে লাগানোর, মাঠে নামানোর, তাদেরকে দিয়ে ত্রাণ সাহায্যটা নিশ্চিত করার। আপনি কি মনে করেন কিভাবে আমরা এটা মোকাবেলা করতে পারি? না, সেনাবাহিনী আমার মনে হয় না হাসিনা নামাবে, তারেক সিদ্দিকও নামাবে না। কেননা সেনাবাহিনী নামাবে যে আপনি হয়তো জানেন না, এই শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্রের ফায়ারিং পিনও খুলে রেখে হয়েছে, and they have no access to the ammunition। আর তাছাড়া সেনাবাহিনীর সেনাপ্রধান তো জানেন, তাকে তো সৈনিকটা পর্যন্ত স্যালুট দিতে চায় না, ব্রিগেডিয়াররা পর্যন্ত তার সাথে ঝগড়াঝাটি করে। তার যে দুর্নীতি এন্ড আদার থিংস, এবং এই সরকারের সাথে একসাথে মিলে দুর্নীতি, তারপরে জানেন তো তার উপরে মানুষ তো, তার উপরে না, শেখ হাসিনা, তার সেনাপ্রধান, তারপরে তারেক সিদ্দিক, সবার উপরেই তো জনগণ না, শুধু সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশের লোক 99.99% লোক ক্ষেপে আছে। সো সরকার এখন সুযোগ নেবে না আর্মিকে নামাতে। আর এর আগে যখন নামিয়েছিল, এত মিসম্যানেজমেন্ট ছিল, অনেক আর্মি এফেক্টেড হয়েছে, পুলিশ এফেক্টেড হয়েছে, কেননা আপনার পিপিই ছিল না, এবং এখনো নাই, এখনো হাসপাতাল নাই, হাসপাতাল গায়েব হয়ে যায়।
তো এই রিস্ক আর নিবে না সরকার, বিকজ আর কত মরবে? আমরা তো মনে করেন আজকে 6 মাসের আগে রিপোর্ট ছিল সেনাবাহিনীতে 5-6 হাজার লোক মারা গেছে। সো মেবি এখন ইট হ্যাজ ক্রসড এনি লিমিট, আর আমরা তো জানি না, আসল কথা তো আসে না। আর সেনাবাহিনী তো এখন একটা স্যাম্পল কন্ডিশনে, বিকজ আপনি বলতে পারেন সেনাবাহিনীটা এখন উইদাউট সেনাপ্রধান, বুঝছেন তো, এমন এক অবস্থা। সো শেখ হাসিনা এই সুযোগ নিবে না তাদেরকে নামাতে। কিন্তু আপনার কোর্সমেট সেনাপ্রধান জেনারেল আজিজ তো আমার কাছে কিছু ছবি আছে, উনি লকডাউনের মধ্যে এই লকডাউন এবং এই বিপর্যস্ত অবস্থার মধ্যেও কিন্তু তার বাসভবনে তিনি আনন্দ বিহার করছেন, শিল্পী নিয়ে নববর্ষ উদযাপন করেছেন 12ই এপ্রিল। আমি যদি দেখাই আপনাকে। আচ্ছা আচ্ছা, you have taken a lot of interest of so many photographs, huh? এবং আরো ছবি আসছে, ভিডিও আসছে, আশা করি পাবো। এবং এখানে আমি যতটুকু খবর পেয়েছি, এখানে আপনার শুধু সঙ্গীত শিল্পীরাই নয়, এখানে নায়ক নায়িকারাও অংশ নিয়েছিল, এবং একটি অংশের ছবি আমরা হয়তো দেখাতে পারলাম গুটি কয়েক মানুষের। অর্থাৎ 12ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সেনাপ্রধানের যে সরকারি বাসভবন, সেখানে পুকুরে মাছ ধরা থেকে শুরু করে আড্ডা, উৎসব, নাচ গান, মানে ব্যাপক এলাহি কারবার গেছে আর কি। তো এই ধরুন জেনারেল আজিজের এ পর্যন্ত আমরা যতটুকু ঘটনা জেনেছি, যা বিষয়াদি পেয়েছি, তারপরে ওনার মনের মধ্যে একটা ফুর্তি আসে কোত্থেকে? লকডাউনের মধ্যে বিপন্ন মানবতা, মানুষের জীবন ভয়ঙ্কর অবস্থা, প্রতিদিন 20-30টা করে ইন্নালিল্লাহি লিখতে হয় ফেসবুকের নিউজের নিচে। তো কিভাবে দেখেন আপনি, কি মনে করেন আপনার কোর্সমেট জেনারেল আজিজ? ওই যে একটা গল্প শুনেছি তো আমরা, বেশ পুরোনা, সেই অতীতে, যে ওই যখন আপনার কি জানি যে রোম যখন পড়ছিল, তখন হোয়াট ইজ হিজ নেম, এই যে বাঁশি বাজাচ্ছিল, নিরো he was playing his flutes and বাঁশি বাজাচ্ছিল। তো এরা হলো, এদের সংস্কৃতি হলো মানুষকে লুটপাট করে, অনিয়ম করে, সমাজকে শোষণ করে, গণতন্ত্রকে ধ্বংস করে, হ্যাঁ, মাফিয়াইজম করে এদের হলো জীবন। এদের দেশের মানুষ মরুক বাঁচুক, সেনাবাহিনী ধ্বংস হয়ে যাক, এর কিছু আসে যায় না। এদের ওই যে আল্লাহ বলেছে না, যে এদের চোখে দেখেও দেখবে না, কানে শুনেও শুনবে না, নির্লজ্জ শ্রেণীর লোকেরা। বাট এদের যে পানিশমেন্ট হয়, দ্যাট ইজ আনবিলিভেবল। শিল্পীরা আসছে, ঠিক আছে, শিল্পীদের দাওয়াত দিয়ে আসছে, আই ডোন্ট ব্লেম দেম, আর শিল্পীদেরও বোঝা উচিত, শিল্পীরা তো সংস্কৃতির লোক। দেশে যখন লকডাউন চলছে, মানুষের খাবার নেই,
রাস্তায় নামতে পারছে না, জোর করে নামছে, এই পুলিশের মার খাচ্ছে। আর তারা বাংলাদেশ সেনাবাহিনীর একটা কষ্টার্জিত একটা সেনাবাহিনী সেখানে ফুর্তি করতে আসছে। দে শুড হ্যাভ অলসো আন্ডারস্টুড। এনিওয়ে, তার মধ্যে একজন দেখছেন সাদা পাকা দাড়িওয়ালা একটা ছেলে, পাঞ্জাবি পরা, কিছুদিন আগে একটা ভিডিও দেখেছি, সে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার সামনে তালি দিয়ে কি জানি গান গাচ্ছিল। আপনি দেখেছেন কিনা জানি না। এখানে এখানে যারা গেছে কর্নেল শহীদ প্রত্যেকেই কোনো না কোনো ভাবে নানা রকম করাপশন এবং দুই নম্বরের সঙ্গে যুক্ত। এগুলো নিয়ে আসলে আবার বিশাল ইতিহাস। হ্যাঁ, আপনি যার কথা বলছেন সে চ্যানেলের মালিক, দখল করা চ্যানেলের বলুন তো নামটা কি? নামটা নাই বললাম, থাকুক। শেখ হাসিনার সামনে গান গাচ্ছে যেখানে লকডাউন চলছে, তাদের মাস থাকার কথা। আর মাদার অফ মাফিয়ারা তো ওই যে আপনি দেখেছেন না, আমার ফাঁসি চাই, সে তো একটা নায়িকাই ছিল বলতে গেলে। হ্যাঁ, মানে কুৎসিত নায়িকা যদি বলি তো, সে তো ফুর্তি করছে, তালি দিয়ে দিয়ে গান গাচ্ছে। আমি ভিডিওটা দেখে আমার নিজের কাছেই লজ্জা লাগছিল। এবং আপনি যদি দেখেন যে সেনাপ্রধানের বাসায় দুই একজনের মুখে মাস্ক আছে, কারোর মুখে কোনো মাস্ক নাই, কিন্তু এই অবস্থা একটা। তো এই যে অবস্থা, আসলে আমি এই ছবিগুলো দেখার পরে আমি নিজে একটু আপসেট যে দেশের এরকম একটি দুঃসময়ে, যেখানে সরকার যদি উদ্যোগ না নেয়, সেনাবাহিনী প্রধান একটু উদ্যোগ নেওয়ার অনুরোধ করতে পারে, যোগাযোগ করতে পারে, চেষ্টা করতে পারে। বাংলাদেশের যতগুলো ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্ট গুলো থেকে আমাদের যারা অফিসার সৈনিকরা আছেন তারা আশেপাশের দুস্থ মানুষের সঙ্গে শেয়ার করতে পারে মানবতার খাতিরে। এটার জন্য সবকিছুতে রাষ্ট্রীয় অর্ডার কেন লাগবে? তার বাইরেও তো মানুষ হিসেবে দায়িত্ব আছে, তাই না? তো সেই জায়গাটা আমি একটু হতাশ হয়েছি আর কি। আমি জানি না আপনি আমাদের সেনাবাহিনীর লোক কিন্তু সিভিল কাপড়ে বা যখনই সুযোগ পায় মানুষকে সাহায্য সহযোগিতা করে। এটা আজিজ টাজিজের তো সেনাবাহিনীর লোক না, এগুলো হলো আপনার টেরোরিজম করে আসছে বাংলাদেশে। আপনার খারাপ প্রফেশনালিজম ধ্বংস হতে হতে আজকে এই পর্যায়ে আসছে একটা সন্ত্রাসী দেশের সেনাবাহিনী প্রধান। সো বিকজ দ্য প্রাইম মিনিস্টার হাসান ইজ এ মাফিয়া, এখন তো হোল ওয়ার্ল্ডে তাকে বলা হয় মাদার অফ মাফিয়া। তার সেনাপ্রধান প্রধানরা তো মাফিয়াই হবে। তারেক সিদ্দিক দেখলাম আমি ছবি দিল আপনার ফেসবুকে, ওই যে ফেরাউনের ছবি আর তারেক সিদ্দিকের ছবি পাশে পাশে দিয়েছে, দে লুক অ্যালাইক, দুজনকে একই রকম দেখা যায়। এগুলো সব ফেরাউনের জাত। এদের কাছ থেকে আপনি ভালো কি আশা করবেন, যেখানে পুরো জাতি কাঁদছে? আপনি যাই দেখেন শেখ হাসিনার বাসায় ফুর্তি আছে, এই সব এদের এগুলো নট বদার্ড। আবার এর মধ্যেই তো কালকেই তো দেখলাম পত্রিকায় যে 3,500 কোটি টাকা না 350 কোটি টাকা হাসপাতালের লোপাট হয়ে গেছে। 10-15 দিন আগে আবার আপনার হয়েছিল, শেয়ার মার্কেট লোপাট হয়েছিল। সো ইট ডাজন্ট ম্যাটার দেশ কোথায় যাচ্ছে, এদের কাছে কিছু আসে যায় না, মানে চুরির মতো করে চলছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আমি এখানে শেখ হাসিনার একটা কথা আমি জানিয়ে দিতে চাচ্ছি। আই থিঙ্ক ওই যে আবার উই গো ব্যাক টু আওয়ার লাস্ট টক শো, তিনি ওই যে পার্লামেন্টে একটা কথা বলেছিলেন, যদি আপনার মনে থাকে, আমাদের ঘর বাড়ি পুরাবেন, আপনাদের মাদ্রাসা টাদ্রাসা তো পূর্বে। তার মানে তিনি দেশটাকে দুই ভাগ করেছেন নিজেই। তো এটা প্রধানমন্ত্রী না, মাফিয়ারা এই কাজই করে। তার সাথে যারা নাই বাকি সব তার শত্রু, দেশের লোক হলেও, কেন সে তো প্রধানমন্ত্রী না, সে তো একটা মাফিয়া। সেখানে একটা কথা বলেছিল, সে আবার ইসলামের কথা বলে না, যে জায়নামাজ পায় না তো তাহাজ্জুদ পড়ে। আমি তাকে, এবং সে একটা নারীদের নিয়ে একটা অপমানজনক কথা বলেছিল, এটা অত্যন্ত দুঃখজনক। সে বলেছে যে ওই পার্লারে মেয়েদের নিয়ে গেছে। উনি কি জানেন যে কি আছে নারী সম্পর্কে? আপনার আমাদের আল্লাহ তাআলা কোরআনে নারীদের কত সম্মান করেছে সেটা কি জানে? সে এইভাবে করলো। আমি জাস্ট 3টা রেফারেন্স দিচ্ছি আপনাকে। 1 নম্বর রেফারেন্স হলো সূরা নিসা, 4 নম্বর সূরা, আপনি জানেন। এবং অনেকে কিন্তু বলে যে 4টা বিয়ে করতে পারে ইসলামে। আপনি জানেন আপনি 4টা বিয়ে তো দূরের কথা, 1টা বিয়ে করতে পারবেন না অ্যাজ পার কোরআন। আমি রেফারেন্স দিয়ে বলে দিচ্ছি। আর নারী সম্পর্কে যে তিনি কমেন্টস করেছেন, আমি কোরআন থেকে বলে দিচ্ছি, সে তো প্রধানমন্ত্রী। আমি বলে দিচ্ছি, ফার্স্ট আমি বলছি সূরা নিসা, ওখানে কি বলা আছে যে সেটা হলো 3 নম্বর আয়াত, বেশি দূরে যেতে হবে না। সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াতে, এতিমের প্রতি সুবিচার করিতে পারিবে এই ধরনের যদি কেউ ধারণা করে, তাহলে সে 2, 3 বা 4টি বিয়ে করতে পারে।
যদি সে সুবিচার করতে না পারে তাহলে বিয়ে করবে না, বুঝেন? কিন্তু তবে তুমি তোমার দাসীকে মুক্ত করে বিয়ে করতে পারো, এটা যদি দাসী রাজি হয়। তারপর কি বলা আছে যে তোমরা, তারপর সূরা নিসার 129 নম্বর আয়াতে আছে, 129 নম্বর আয়াত, যে তোমরা যতই ইচ্ছা করো না কেন তোমাদের একাধিক স্ত্রী বা স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে পারবে না, সমান সম্মান দেখাতে পারবে না, তোমরা যতই কিছু বলো না কেন। অ্যাট ওয়ান স্টেজ তোমরা একজনকে প্রিয় রাখবে আর একজনের দিকে ঝুঁকে পড়বে, আর একজনকে ঝুলন্ত রাখবে, এটা মহাপাপ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি তাকে নিয়ে বলতে চাচ্ছিলাম, এটা বললাম হলো 4 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত সূরা নিসা, তারপরে বললাম হলো 4 নম্বর 129 নম্বর আয়াত সূরা নিসা। এখন যেটা বলছি ভেরি ইম্পর্টেন্ট, 33 নম্বর আয়াত সূরা নূর 24 নম্বর সূরা, সূরা নূর 24 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এটাতে বলা হচ্ছে কারো যদি বিবাহের সামর্থ্য না থাকে তোমাদের সামর্থ্য হওয়া পর্যন্ত অপেক্ষা করো, আল্লাহ তোমাদের সম্পদ দিবে। সামর্থ্যটা কি জানেন? মহারণা দেওয়া, নারীকে সম্মান করা। ওটা যদি দিতে না পারো তুমি বিয়ে করতে পারবে না। দেখেন আল্লাহ কি সম্মান দিয়েছে নারীদের। জি, এখন এই বিষয়গুলো নিয়ে তো আলোচনা হচ্ছে এবং করতে পারবে না। তবে তোমার দাসীকে মুক্ত করে তুমি বিয়ে করতে পারবা। তবে তোমার যদি অর্থ ধন সম্পদ থাকে, সেই ধন সম্পদ লোক ওই একই আয়াতে আছে, 33 নম্বর আয়াতে সূরা নূর 24 নম্বর সূরা। ওই ধন সম্পদ লালসা দিয়ে কোন দাসী, আবারও বলছি, কোন দাসীকে লোভ লালসা দিয়ে তুমি ব্যভিচারী অর্থাৎ নোংরা পথে নিও না, সে যেতে না, জোর করে নিও না। যদি জোর করে নাও তার দোষ না, চিন্তা করেন। অর্থাৎ যে ব্যভিচারী নারী বা নোংরা পথ বা আমরা যাকে বলি যে কি বলে দেহ ব্যবসার বিষয়টা, তাকে আল্লাহ সম্মান করছে। কারণ আমরা তো জানি না কে বাধ্য হয়ে গেছে না ইচ্ছা করে গেছে, এসব কাজে তো বাধ্য হয়ে যায়। তা আপনি তথাকথিত প্রধানমন্ত্রী, আপনি কি বলে পার্লার মেয়ে নিয়ে কথা বলছেন, আপনি কি শুনেছেন কোরআনে কি আছে? সূরা নূর 24 নম্বর সূরা 33 নম্বর আয়াতে যে নোংরা নারীকে আপনাকে সম্মান করতে হবে, কেননা সে জোর করে গেছে, আর ম্যাক্সিমাম তাই। এই বিষয়টি যদি আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে এখানে, যে ধরুন মাওলানা মামুনুল হক রিসোর্টে তাকে হেনস্থা করার সাথে সাথেই পরপরই সংসদে এই কথাগুলো বলা হয়েছে এবং তখনও বিষয়গুলো মানুষ জানতো না। তো মাওলানা মামুনুল হককে ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে তাতে অ্যাকচুয়ালি আমি তাকে এখনো বেনিফিট অফ ডাউটের অপশনে রাখতে চাই, কারণ আমি যেসব খবর পাচ্ছি তাতে মাওলানা মামুনুল হক সেই রিসোর্ট কাণ্ডের আগে থেকেই পুলিশি হেফাজতে ছিলেন এমন একটি তথ্য আছে। এবং আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে এই রিসোর্টের পরপরই মামুনুল হক একটি ভিডিও স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে তার টেলিফোন ট্যাপ করা হচ্ছে ইত্যাদি। অর্থাৎ তিনি প্রকারান্তরে যা যা ঘটনা সবকিছু তার মুখ দিয়ে স্বীকার করিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি যদি সর্বশেষ দেখেন যে তাকে যে পদ্ধতিতে গ্রেপ্তার করা হয়েছে, মিনিমাম কোনো রেজিস্ট্যান্স সেখানে ছিল না। তো তার মানে হচ্ছে যে আমার একটা সূত্র বলেছে যে সে ওইখানেই ছিল, ওইখান থেকে জাস্ট তাকে ক্যামেরার সামনে ক্যামেরার করে নিয়ে আসা হয়েছে। তো আপনার হেফাজতি এখন পুলিশ হেফাজতকে হেফাজত করার মতো তো কেউ দেখছি না আমরা। বাবুনগরী অলরেডি সারেন্ডার করে ফেলেছেন, বাবুনগরী অলরেডি বলেছেন যে না সবাই চুপচাপ থাকেন। ইতিমধ্যে হেফাজতের নেতা